হ্যাঁ সদরবাবু, দেখতে পাচ্ছেন? আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কেমন যেন ওটা বুঝতে পারছি না কি হচ্ছে সমস্যাটা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি কখনো অস্বীকার করতে পারি না আমি রাজনীতি নিরপেক্ষ। আমার একটা রাজনীতি দর্শন আছে। আমি গরিব লোকের, সর্বহারা লোকের প্রতিনিধি মাত্র। ফলে আমার রাজনৈতিক দর্শন কেমন হওয়া উচিত আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতের বুকে এই রাজনৈতিক দর্শনের দলগুলি আজকে যে অবস্থায় গেছে তাই নিয়ে আমার নিজের মধ্যে একটা যন্ত্রণা আছে। আমার এই নিয়ে একটা প্রথম কবিতা। গল্পগুলো মাটি খোঁজে, শূন্য গর্ভ আগ্নেয় পাহাড় চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঝরা পাতার স্তূপ, পাহাড়ে সূর্য ঢাকা পড়ে চাঁদও। পল্লী জমি নদী গর্ভে পাখিরা হারিয়ে যায় নিকোষ আঁধারে। যে গুয়েভারার মুখে শোনা গল্পগুলো মাটি খোঁজে আগ্নেয় পাহাড় থেকে আগুন ছড়াবার জন্য। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে গুয়েভারার কথাটা এখানকার তথাকথিত কমিউনিস্টরা বুক বাজিয়ে বলে ছবি আঁকা, গেঞ্জি পরে, কিন্তু যে গুয়েভারার গল্পকে ওরা মাটি দিতে পারে না। আরেকটা কবিতা এই প্রসঙ্গে। লাল পাখিরা কোথায়? মাটির তায়ে ধানের বুকে দুধ জমে, তৃপ্তি ঝরে পড়ে সূর্য থেকে। বাতাস বয়ে আনে গন্ধ, এক সাগর হাসি আকাশকেও ছুঁয়ে যায়। আকাশে ওরা চিল শকুন, এই জীবনানন্দের হিসাব রাখে না, রাখলে তাদের চলে না বলেই। তাদের দৃষ্টি দুধেল ধানের ওপর। সূর্য ঢাকা পড়ে, সাগর শুকায়, ঢাকা পড়ে না নবান্নের হাহাকার শুধু। আকাশে লাল পাখিরা কোথায়? হ্যাঁ শিক্ষার্থী, সহদুলবাবু থাকুন সঙ্গে, মনে উৎসাহ পাচ্ছি। এরকমই একটা রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা আরেকটি কবিতা ভোর। ভোর এমনি এমনি হয় না, পৃথিবীকে অনেকটা পথ হাঁটতে হয় নিকষ আঁধারে, ধ্রুবতারার ওমে হৃদয় রেখে। 7 নভেম্বর কিংবা 21-এর প্রভাত ফেরি যেমন বর্তমান সমাজ ব্যবস্থায় নেতা মন্ত্রীদের আমি কি চোখে দেখি, সেরকম একটা কবিতা। অথ নদী কথা। হিমেল উতল হাওয়ায় ধানের শীষে অষ্টাদশী ওড়না ওড়ায়। সোনা যৌবনের জীবন তাপন, নদীতে হাসির জাগরণ। ধর্ম রাজা মন্ত্রী শান্ত্রী এক রেখায়, অষ্টাদশীতে গ্রহণ লাগে হায়। নদীতে ভরা কলসি কিংবা মগডালে ফাঁস, ভারী পাথরে নদী হাঁস ফাঁস প্রতি বছর প্রতি বছর প্রতি বছরই। আমাদের কমিউনিস্ট পার্টিগুলো মুখে বড় বড় কথা বলে, কিন্তু রাশিয়ান কমিউনিস্ট পার্টিতে ক্রুশ্চেভ ইনকলাব জিন্দাবাদ করতে করতে যেভাবে সংশোধনবাদ এনেছিল, রাশিয়ার বিপ্লব ধ্বংস করেছিল, ঠিক একই জিনিস আমি আমার রাজ্য তথা দেশের কমিউনিস্ট পার্টিগুলোতে দেখতে পাই। এটা একটু কেমন একটু বড় কথা হয়ে যাবে, কিন্তু আমি যেটা উপলব্ধি করি সেটা বলছি। এটা আমার কাব্যগ্রন্থ প্রতি বিপ্লবে থেকে নেওয়া। পথের দাবি। ক্রুশ্চেভের টিটাকুরের গন্ধ পাচ্ছি অনেক দিন। মাও তুমি এখন ধৃতরাষ্ট্র। সঞ্জয়রা রয়েছে সব দিকে, নীড় থেকে ঝুলিয়ে দাও নাক কান চোখ। তা না হলে ধ্রুবতারা আকাশেই থাকবে। মাঠে করে আনা জীবাশ্ম আগুনে পাহাড় না হয়ে চন্দর সিঁদুর লেপে ঠাকুর হয়ে যাবে। অন্ধস্থাপকতায় মাটি হারিয়ে যায়। আমি একসময় একটা কমিউনিস্ট পার্টির সক্রিয় কর্মী ছিলাম। তারা
মহাপুরুষের জীবনী চর্চা করে, তাদের মহাপুরুষের জীবন সংগ্রাম চর্চা করে। আলটিমেট দেখলাম এ সবটাই ঠাকুর বানানোর প্রক্রিয়া, তাদের জীবনে আর সে মহাপুরুষরা অনুষ্ঠিত হন না। ফলে পথের দাবি এই কবিতাটা লেখা। এরপরে কবিতার নামটা পরে বলবো, কবিতাটা পড়ি। অসহায়তা হাহাকার তোলে, আত্মনাদ বয়ে চলে শরীরের প্রতিটি নীল নদে। ধূসর কোষ ঢেকে যায় রেল লাইনের শুকনো চাঁদে। ট্রলি ব্যাগের নিজ শিশুতে হেঁটে চলা হাঁ পায়ে, মৃত শিশু কোলে মার ব্যর্থ আরাধনায়। কী বা করতে পারি, ইচ্ছা করে দেহের সমস্ত ইলেকট্রনে জড়ো করে বিস্ফোরক হয়ে উঠি। ভেঙে ফেলি পেশাই যন্ত্রটাকে, ভাঙি খাঁচাটাকে উপরে কাঁটা তার। চূড়ান্ত অসীম ক্রোধে ছুঁড়ে দেই বজ্রমুঠি আধার যন্ত্রটার বুকে। সমস্তটাকে চিরে টুকরো টুকরো করে চিৎকার করে উঠি, ইনকলাব জিন্দাবাদ। এই কবিতার নাম ইনকলাব জিন্দাবাদ। সমস্ত দিক থেকে এমন একটা অবস্থার মধ্যে চলেছি, সর্বহারা সংস্কৃতি, সর্বহারা বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, এগুলো যদি ঠিকঠাক মতোভাবে বিপ্লবীরা অনুসরণ না করেন, আগামী দিনে হয়তো পৃথিবী আরও ডুববে, আরও অন্ধকারে ডুবে যাবে। যেমন ডুবে যাচ্ছে আমেরিকা। ফ্লয়েড সেই অন্ধকারে একটা অগ্নি স্ফুলিঙ্গ মাত্র। যাই হোক, এরপরে কিছু কবিতা পড়ব সমাজ নিয়ে। যেমন আজকের যুগে নারী নির্যাতন এমন জায়গায় চলে গিয়েছে, পুরুষরা যেন সবাই তার ভাগিদার, এরকম ধারণা সমাজে প্রচলিত হয়ে যাচ্ছে। আসলে আমাদের সমাজে বোধহয় যৌনতাটা মাত্রাতিরিক্ত গুরুত্ব পাচ্ছে। এটা নিয়ে আমার কবিতা। পোড়া মানুষ পচে দুর্গন্ধ ছড়ায়, ভাদ্র মাস ধূসর কোষে 12 মাস। আধুনিকতম উদারতা, মানুষ আজ শুধুই মদন পূজারী, তাতেই অমৃত স্বাদ ভাবে। আকাশ মাটি ফুল ভ্রমর প্রেম, কবিতা জীবাশ্মে বন্দি। ভাদ্র মাসে মন বিষ মদনাগুণে পুড়ে চলেছে। হ্যাঁ, সাউন্দা থাকবেন। অন্ধকারের কাছে চোখ বন্ধক রেখে পোড়ার যন্ত্রণায় পচে পচে মানুষ দুর্গন্ধ ছড়ায়। এই প্রসঙ্গে আমি আরেকবার আমার মামুনিকে আবার আনব। তার নাম মেঘস্মিতা, ডাক নাম মেঘ। তার যন্ত্রণা নিয়ে সে একটা কবিতা লিখেছিল এবং কবিতাটা প্রকাশ পেয়েছিল রোদ্দুর পত্রিকায়। কবিতার নাম মেঘ, মেঘস্মিতা সাহু। মেঘ বয়ে যায় দূর সীমানায়, মনে অনেক দুঃখ নিয়ে জমা হয়ে থাকা ধূলিকণায়। মেঘ বলতে চায় তার মনের ভাষা, কিন্তু কিছুতেই বলতে পারে না, পূরণ হয় না তার আশা। মেঘ পারে না নিজেকে নিয়ে ভাবতে, সে শুধু পারে সবাইকে নিয়ে চলতে। মেঘ বৃষ্টি ছড়ায় নিজের দুঃখকে ঠেকাতে, কিন্তু কেউ পারে না একটিবারও মেঘের মনকে বুঝতে। সত্যি বোধহয় আমিও ওর মনটাকে বুঝতে পারি কিনা সন্দেহ আছে। যাই হোক, আবার আমি আমার কবিতা যাপনে ফিরি। কবি জীবন নিয়ে কবিরা কেমন, কবিদেরকে সাধারণ মানুষরা যেভাবে ভাবতে চায়, সাধারণ মানুষের ভাবনা চিন্তা আর কবিদের চিন্তা, মানে মৌলিকগত চিন্তাগত মৌলিক যে কোথাও পার্থক্য, সেটা নিয়ে আমি একটা কবিতা করছি। কবি জীবন হিসেবে মানুষ
ঘর বানায় ইঞ্চি ফুটের নকশায়, পাঁচিল দেয়, সিংহদুয়ার বসায়, বড় তালা ঝোলায়, সামন্ত সাম্রাজ্যের কড়াগণ্ডা বুঝে নিয়ে বংশ প্রদীপের খোরাক সঞ্চিত করে ঘুমায়। কবিদের গুরু মস্তিষ্কে আকাশ সাগর খেলে, খাল বিল ডোবার হিসাব তাতে থই পায় না। প্রচণ্ড আলোড়নে কবিতা ধ্বংস বয়ে আনে, পাঁচিল ভাঙে, ছাদ ভাঙে, দেওয়াল ভাঙে, ব্রহ্মাণ্ড দিয়ে বাড়ি বানায় মানুষের কসরুকায় গেঁথে। যেখানে জল তরঙ্গে বেহিসেবি খেলে, প্রাণ থেকে প্রাণে ঝরে চলে ঝরনা, আকাশ সাগর ছুঁয়ে জীবন পাড়ি জমায় অন্য কোনো ব্রহ্মাণ্ডে হিসাব ভাঙার অদম্য নেশায়। এই প্রসঙ্গে একটু অন্য প্রসঙ্গে যাব। কবি সজলবাবু আমাকে বলছিলেন আমার লিটল ম্যাগাজিন নিয়ে কিছু বলতে। হ্যাঁ, আদিমা মজুমদার থাকবেন সঙ্গে, ভালো লাগছে। হ্যাঁ, ক্ষুধা অনেক রকম হয়, এটা ঠিক। আচ্ছা, আমার লিটল ম্যাগাজিন বলতে আমি একটা পত্রিকা সম্পাদনা করি। পত্রিকাটি হচ্ছে নবজিজ্ঞাসা। আর আমার এমন যুক্ত আছি অনেকগুলো পত্রিকার সঙ্গে, রোদ্দুর, তারপর হচ্ছে সুঋদ্ধি, পথ, অকেন্দ্রিক, এরকম নানান পত্রিকার সঙ্গে একসময় ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম। তবে এখন আমি সম্পাদনা করি নব জিজ্ঞাসা পত্রিকার, আর সঙ্গে আছে রোদ্দুর, আমার এক বন্ধুর পত্রিকা, আমি তাতে ঘনিষ্ঠভাবে যুক্ত। নবজিজ্ঞাসা পত্রিকাটা আমরা মূলত করেছি শুধুমাত্র শৌখিন কাব্য সাহিত্য চর্চার জন্য নয়। সামাজিক যে অন্যায়, বৈষম্য, নীতিবিরুদ্ধ কাজ, দুর্নীতি, রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, সাংস্কৃতিক হতে পারে, এই সমস্তগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই এই পত্রিকাটি। যেমন এই প্রথম সংখ্যায় আমরা প্রকাশ করেছিলাম বিদ্যাসাগরের ধর্মভাবনা। আজকের যুগে ধর্ম নিয়ে যে মাতামাতি হচ্ছে, বিদ্যাসাগরের মতো মানুষ ধর্ম নিয়ে কী বলে গেছেন, ধর্মটা যে কিছুই না, ধর্ম বেদান্ত ভ্রান্ত দর্শন, বা এই ধর্মটাই যে মানুষের অগ্রগতির পথের প্রতিবন্ধক, সেটাকে তুলে ধরা হয়েছে। এছাড়া কবি তাজিমুর রহমান তিনি লিখেছেন বিদ্যাসাগর নিয়ে, শিক্ষাভাবনা নিয়ে। তারপর হচ্ছে চারু মজুমদারকে নিয়ে লিখেছেন প্রশান্ত ভট্টাচার্য। এরকম সিনেমা নিয়ে লিখেছেন অরুণিমা গাঙ্গুলি, আর কাশ্মীর সমস্যা বিজয় রাউত। এইভাবে যেমন প্রবন্ধ আছে, আবার কবিতা আছে, আবার গল্প আছে, সমস্ত কিছুর মধ্যে একটা একটু অন্য ধরনের আনার চেষ্টা করেছি। আর রোদ্দুর পত্রিকাটা, এখানে একটা বিশেষ বিভাগ আছে আমার ছাত্রদের জন্য, কিশোরদের জন্য। হ্যাঁ হ্যাঁ, মাহাজির হোসেন চৌধুরী থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ রাজীব বাবু, হ্যাঁ দেখতে পাচ্ছি না, আমিও বুঝতে পারছি না কী হচ্ছে, বুঝতে পারছি না আমি। হ্যাঁ আচ্ছা, আর রোদ্দুর পত্রিকাটার বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে শিশু কিশোর বিভাগ আছে, যেখানে আমরা 2-3টে পাতা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের যার মধ্যে ভালো লেখা হচ্ছে তাকে আমরা স্থান দিই উৎসাহ দেওয়ার জন্য, এই একটা বৈশিষ্ট্য। এবার আমি চলে যাব আমার আবার কবিতা যাপনে। আমার এক বন্ধু, উনি কবিও বটে আবার অভিনেত্রীও বটে, শ্রুতি খান, বাংলাদেশ থেকে ছবি পাঠিয়েছিলেন, যে ছবিটার মধ্যে দেখা যাচ্ছে নদীর পাড়ে গাছের ডালে একজন মহিলা ঝুলছেন, আর নদীর জলের মধ্যে ভেসে আছে একটা একরত্তি মেয়ের সব দেহ। দুরন্ত এক ভাবনা আমাকে ভাবিয়েছিলেন, যন্ত্রণা দিয়েছিলেন। সেই যন্ত্রণা থেকে একটা কবিতা ভবিষ্যৎ ভাসে। এখন তো 64 কলার বাজার, খরিদ্দার কে নয়, রাজা মন্ত্রী উজির, প্রজাদের কেউ কেউ রাজা হতে চায়, নিজের পক্ষে উজির তো বটেই। এই বাজারে যে 64 কলা বেচতে চায় না, খরিদ্দার কলঙ্কে তাকে 16 কন্যায় এই বাজারে যে 64 কলা বেচতে চায় না,
খরিদ্দার কলমকে তাকে 16 কলায় পূর্ণ করিয়ে ঝোলায় মগ ডালে কিংবা পোড়ায়। অসহায় বিপন্ন দেশ ছবিতে ভবিষ্যৎ ভাসে। আমাদের এমন একটা এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এমন একটা ট্র্যাডিশন চালু হয়েছে, কোথায় গেলে কাকে তোষামত করলে আমি আমি ইয়ে পাবো, কী বলে, কলকে পাবো। সে কবিদের হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে, বাবার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রেও হতে পারে। এর অদ্ভুত ব্যাপার, এবং সেই অদ্ভুত ব্যাপারটা সাধারণ মানুষের মধ্যে যেমন আছে, সাহিত্যিক কবিবুদ্ধিদের মধ্যেও অনেকের মধ্যে আমি দেখেছি। যে লোকটা কিছুদিন আগেও রাজনৈতিকভাবে বিশাল এক আন্দোলন দমনে খুনির ভূমিকা নিয়েছিল, সে লোকটাই আবার বড় করে সাহিত্য সভা করে, সেখানে সাহিত্যকে যান। আমাকে একজন বলেছিলেন, আমি ওসব দেখি না, যেখানে কবিতা আমি সেখানে। আমার যেন একটু অন্যরকম মনে হয়েছিল, একটা যন্ত্রণা মনে হয়েছিল, যন্ত্রণা পেয়েছিলাম। তাই নিয়ে একটা কবিতার সবখানে যেতে পারি কি? কবিতাকে ভালোবাসা, কবিতায় ভেসে যাওয়া, কেনা চায় বলো? কবিতা তো সূর্য, অন্ধকার পোড়ায়। কবিতা তো চন্দ্র, জন্ম দেয় প্রেম জ্যোৎস্না রমন। কবিতা ফুল হয়ে পরাগ আকর্ষণ টানে, আকাশ বাতাস সমুদ্র নদী পাহাড় দিয়ে তৈরি করে এক একটি কবিতার শরীর। এই কবিতার যাওয়ার জায়গায় কেনা যেতে চায় বলো? সূর্য চন্দ্র নদী পাহাড় সাগর আকাশের পিতামাতা। কবিতার পিতামাতা সোজা শক্ত অনমনীয় শীত দ্বারায় গাঁথা। এই কবিতা নিরোর বেহালা সুরে নাচতে পারে না। যে কবিতা নাচে সে ছদ্মবেশী, কবিতার ঘাতক। এই কবিতা যেখানে, আমি সেখানে যেতে পারি কি? হ্যাঁ, পঙ্কজবাবু, সহদরবাবু, রাজীববাবু, আপনি বলছেন ফ্রন্ট ক্যামেরা অন করতে। আমি তো ফ্রন্ট ক্যামেরা এমন অন করা আছে, আমার সেলফি মুডে রাখা আছে। বুঝতে পারছি না কী সমস্যা হচ্ছে এখানে। যাই হোক, প্রথমবার সহদরবাবু বলছেন yes. ক্যামেরা তো অন করাই আছে দীপঙ্করবাবু। আমি বুঝতে পারছি না, আমার প্রথম এটা অনলাইন, আমি কোথায় সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রথম দিনের অনলাইন, আমি ঠিক অভ্যস্ত নই প্রথম দিন, ফলে কিছুটা সমস্যা নিশ্চয় হচ্ছে। আমি কাউকে ডেকে ভালো করে শিখে নেব। এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ সহদরবাবুকে আর বন্ধু সোশিও লিটারেরি গ্রুপের সবাইকে, এবং যারা দেখলেন, যারা সঙ্গে থাকলেন, সবাইকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা। নমস্কার। হ্যাঁ, একটু যান্ত্রিক ত্রুটির কারণে একটু সমস্যা হয়েছিল। আমি আবার আমার কথা এবং কবিতা যাপনে ফিরে যাচ্ছি। যেটা বলছিলাম, আমার কবিতার নাম পিতাগণ বন্দী। পিতাহি পরম গুরু শাস্ত্র বাক্য, গু থেকে রুতে নিয়ে যান যিনি। আজ শব্দটা ঔরস সম্পর্কের নাম মাত্র,
শব্দার্থের সংকোচন। পিতা সংকুচিত হলে অন্ধকারই হয় অবশেষ। অনাথ বিশ্ব দৈত্য দানর হাত ধরে আরও আধারে। গত পিতাগণ বন্দি সাদা কালোয় শৌখিন সেলফে, অথচ কথা ছিল তাদের রাখা হবে হৃদ মাঝারে। পাটিগণিতময় চালাক বিশ্বে হৃদয়কে কঠোর লকডাউনে রাখা হয় রেড জোন ভেবে। জলকে ঘোলা করে মাছ ধরতে পারলেই ফতে। ঔরস পিতারা সেটাই শেখান মন দিয়ে। শেখায় আপনি বাঁচলে বাপের নাম, চাচা আপন প্রাণ বাঁচা। কেউ বাঁচে না, আধারে চিল শকুন ঘন হয়। সুতরাং আমাদের ভাবতে হবে যে আমরা কেমন পিতা। এবার আমি আসবো আমাদের যে সম্পর্কগুলো, বাবা মা ভাই বোন আত্মীয় পরিজন প্রেম, এগুলোর মধ্যে একটা কেমন যেন একটা অন্তঃশ্বাস শূন্যতা। একটা সময় আমরা ছিলাম একান্নবর্তী পরিবারের লোক, বাবা মা ঠাকুরদা ঠাকুমা কাকা জ্যাঠা কাকিমা জেঠিমা সবাই মিলেমিশে জড়ামড়ি করে থাকতাম, সুখে থাকতাম। ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সেগুলো সব ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে গেছে। সেই সম্পর্কের মধ্যেও আর কোনো সার বস্তু নেই। আমার পরের কবিতা সম্পর্ক। সম্পর্কের মৃতদেহটা গলে পচে গেছে অনেক অনেক দিন হলো, সৎকার করা হয়নি বলে। গলা পচা মৃতদেহের ওপর মাখানো হচ্ছে ওষুধ। সম্পর্ক সবকে মমি বানিয়ে চলছে সভ্যতা ব্যবসা। সম্পর্কগুলোকে পিরামিড খুঁড়ে বার করতে হয় কখনো কখনো। আরেকটা কবিতা, খড়ের কাঠামোই সম্বল। প্যান্ডেল আলো রোশনাই এবং নহবতের জৌলুস যত বাড়ে, রঙের ভেতর লাবণ্যের ভেতর রূঢ়তা ডানা মেলে চিল শকুনের মতো। পৃথিবী ত্বক মনের ভিতর রুক্ষতার বীজ বনে সম্পর্কগুলো ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়ায়। 1 2 3 প্রাণহীন হয়। খড়ের কাঠামোতে শুধু দাঁড়িয়ে থাকে বাবা মা ভাই বোন বন্ধু প্রেম। আসলে আমরা একটা ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় লাভের লোভের যে একটা স্রোত, সেই স্রোতে ভেসে চলেছি, ফলে সম্পর্কগুলো আর টিকছে না। আমার পরের কবিতা, স্রোতের টানে সম্পর্ক। চোরা স্রোত নয়, আরও স্রোত আছে। আবর্তের পাকে ঘূর্ণনে মহাকাশেও চোরাবালি সৃষ্টি হয়। তারই টানে সূর্য থেকে অংশ খসে আসে, সেই অংশও অটুট থাকে না, খণ্ড বিখণ্ড হয়ে যায়। খণ্ডন গতিতে পৃথিবী ত্বক এখনও সরে সরে চলে, মানচিত্র বদলায়। সম্পর্ক বেগবান এই খণ্ডন গতিতে। পারমাণবিক সম্পর্ক মানচিত্রের দ্রাঘিমা অক্ষাংশেও খুঁজে পাওয়া যায় না, যেমন মাটির ওপরে হরপ্পা মহেঞ্জোদারো। হ্যাঁ, কিছু বুঝতে পারছি না কেন আসছে না। আমিও এখানে কালো দেখছি, কি সমস্যা হচ্ছে। আমার প্রথমবার তো, আমার মনে হচ্ছে আমি ঠিকমতো করে এটাকে করতে পারছি না। আমাকে কেউ সাহায্য করবেন প্লিজ। হ্যাঁ শতদলবাবু, আমি তো আপনার মতো এই লাইফটা টাচ করেছি, তারপর তো এখন আমিও অন্ধকার দেখছি। কিছু কিছু আপনাদের লেখাগুলো পড়তে পারছি, কিন্তু দেখতে পাচ্ছি না। তবে আমি একদম হতাশ নই। আমি জানি এমন একদিন আসবে এই সম্পর্কগুলো আবার তার স্বমহিমায় ফিরে আসবে। আমার পরের কবিতা, নবজাগরণ। সম্পর্কগুলো সাইনবোর্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আলো হারিয়েছে কবেই। পাহাড় থেকে ঝর্ণা ঝরে না আর, নদীও খোঁজে না সমুদ্র। চোরাবালিতে আকাশও তলিয়ে যায়, মাটি হৃদ তাপ হারিয়ে বরফ শীতল। জ্বালামুখগুলো লাভার উদ্গীরণ করে না আর, ঘন আধারে সূর্য ঢাকা পড়ে। জোনাকিতে ছিল একমাত্র ভরসা, তারাও আলো নিভিয়ে ঘোরাঘুরি করে। শুধু শুকতলা জল জল করে, মহিরুহগণ শুকতলা থেকে ওম নিয়ে মাটিতে ছড়িয়ে দেবে বীজ।
সম্পর্কগুলো সাইনবোর্ড ফেলে হাত ধরাধরি করবে, জোনাকি জ্বালবে আলো, লাল ঝর্ণা ঝরবে আবার একদিন। সুতরাং সবসময় ধ্বংস নয়, ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ থাকে। আমি আশা করি, স্বপ্ন দেখি এমন একদিন আসবে আবার আমরা সম্পর্কের আবেগে আন্তরিকতায় বাঁধা পড়ব একে অপরের সঙ্গে। এবার আমি চলে যাব আদিমা মাজুদার পঙ্কজ ভট্টাচার্য। নমস্কার, সঙ্গে থাকবেন। সাধনদা ছবি দেখতে পাচ্ছি না, আমিও ছবি দেখতে পাচ্ছি না। আমার প্রথমবার মনে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে। সহদরবাবু ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য। এবার আমি চলে যাব প্রেম সম্পর্কে। প্রেম ছাড়া মানুষ কেন, জীবজগতে কোনো জন্তুই বোধহয় সম্ভব নয়। ফলে আমি আমার দীর্ঘ প্রায় 50 বছরের জীবনে প্রেমকে যেভাবে দেখেছি, উপলব্ধি করেছি, রাখছি। আমার প্রথম কবিতা প্রাকৃতিক রমণ ছবি। প্রাকৃতিক রমণ ছবি। তোমার ঠোঁটে ঠোঁট রাখার কথা মনে হলে দিগন্তে রেখা মনে আসে। আকাশ ও মাটি হৃদয় থেকে হৃদয় উষ্ণতা বিনিময় করে। কুজন সাদা মেঘ, কাশফুল কিংবা হরিণীর চকিত চাহনির মতো দামিনী, পাহাড় ঝর্ণা সবই গাঁথা হয় রমণ মালায়। সমুদ্র আকুল হয়ে হাত বাড়ায় নীলে, নীল আকুল নীলে। আকুলতা তল পায় না। তোমার ঠোঁট আমার থেকে, আমার ঠোঁট তোমার থেকে সরে সরে যায়। রমণ সৌন্দর্য তৈরি হয়। দূরত্ব না থাকলে সৌন্দর্য বাঁচে কি? বাসি হয়ে ভেসে যাওয়া গেঁদার মতো ভালোবাসা সব হয়, পচে যায়। পাড়ায় পাড়ায় মানুষীয় পচনের অনুসারী হয়ে অসুন্দরী হয়ে ওঠে। আকাশের মতো অতৃপ্তিতে আকুল হলে, সমুদ্রের মতো অতৃপ্তিতে আকুল হলে, প্রাকৃতিক রমণ ছবিতে সুন্দর হয়ে উঠব আমি তুমি। হ্যাঁ, এই যে প্রেম, আমার প্রেমটা যেন কোনো মতেই শুধুমাত্র রক্ত মাংস উষ্ণতা এর মধ্যে যেন আমি খুঁজে পাই না। আমি যেন খুঁজে পাই আকাশ বাতাস নদী, তার মধ্যেই যেন একটা আকুলতা, যে আকুলতা আমার রক্ত মাংসের মধ্যেও খেলা করে। এরকম একটা, এখন আষাঢ় মাস, আরেকটি প্রেমের কবিতা পড়ছি। আষাঢ়স্য প্রথম দিবস। তুমিও প্রকৃতি মিলেমিশে ভিজিয়ে দিচ্ছ মন। তুমি তো বৃষ্টি, ভিজে ভিজে পানসি ছোটে তোমাদিকে। তোমার চোখ ইশারা, ঠোঁট আহ্বান আমায় ভিজিয়ে অমরাবতীর পথ দেখায়। ওই পথেই হেঁটেছিল বীর, মজনু, ওথেলো, জিম। ওগো তুমি, তোমার বৃষ্টিতে ভিজে ভিজে সব দিয়ে দেব, সব তাল বসাব। অমরত্ব আমার চাই চাই তোমাকেও। এই ধরনের আকুলতা যেন আমি নিজেকে দিয়ে উপলব্ধি করার চেষ্টা করি, যা শুধুমাত্র সংকীর্ণতার মধ্যে আবদ্ধ নয়। আমি যেন একটা কোথাও একটা আকুল হয়ে কিছু একটা বিস্তৃত ক্ষেত্রে পাওয়ার চেষ্টা করি। শিখাদে থাকবেন মহাজির হুসেইন চৌধুরী থাকবেন। হ্যাঁ, বোধহয় নেটের সমস্যা হচ্ছে, কিছু হবে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, অন্যদি থাকবেন। আরেকটি প্রেমের কবিতা। আমাদের বাস অমরাবতীতে, যে বর্ণময় চিত্ররূপে লেগে থাকে দুতিয়াল মেঘ, সেই বর্ণময় চিত্ররূপ এখনও জীবন্ত হয়ে ভাসাতে যায় দিগন্তে। যেখানে গোলাপ মেলে ধরে নিজেকে, আকাশ নুয়ে এসে চুম্বন রাখে। গান্ধর্ব বিবাহের মন্ত্র উচ্চারণ করে মাটি, বাতাস, নদী, পাহাড়, গাছ, পাখি আর বর্ষা আষাঢ়স্য প্রথম দিবসে। সেই বর্ণময় চিত্ররূপে আমার তোমার ছবি আঁকা হয়ে গেছে অনন্তকালের ক্যানভাসে।
আমাদের বাস এখন অমরাবতীতে। আর একটি ছোট্ট কবিতা, প্রেমেরই। কবিতার নাম ও। আমার আশ্রয় ও, যে নদী হয়ে কৃষ্ণ গহ্বর অতিক্রম করিয়ে আকাশে রঙে রাঙায়, সমস্ত ফুল রেণু রং মেখে ভালোবাসা হয়ে যায়। নদী তখন নদী থাকে না, আমিও পুরুষ হয়ে যাই। প্রেম যেন নদীর স্রোতের মতো, নদীর কথাই যেন প্রেম বলে। আমার পরের কবিতা নদীর দিনলিপি। নদীর দিনলিপি উল্টালে দেখতে পাবে রজস্বলা নদী গোলাপ হয়ে আগ্নেয় পাহাড়ের অপেক্ষায় দিন গোনে। জ্বালামুখ থেকে আগ্নেয় লাভা বের হয়ে এলে গোলাপ তাঁতে এঁকে দেবে রামধনু চুম্বন। এরকমই তো হয়েছে বারবার, নদী জলের পরতে পরতে রয়েছে তার কথা। আমার সমস্ত কবিতায় যেন প্রেমের কবিতা, বিশেষ করে যেন নদী ছাড়া আমি ভাবতে পারি না। পরের কবিতা প্রেম, নাম হচ্ছে প্রেম। রূপনারায়ণের তীরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে পাহাড় গা বেয়ে নেমে আসা হৃদ ঝর্ণা আকাশ স্পর্শে রামধনু হয়। সেখান থেকে গোলাপ রংটুকু চুরি করে হৃদয়। রজস্বলা রূপনারায়ণ গোলাপ জলে নে নে শিহরিত হই। আরেকটি কবিতা পূর্ব প্রেমের। তুমি আমায় প্রেমিক বানাও। এটার মধ্যে কিছুটা হলো রক্তমাংসের কথা বলার চেষ্টা করেছি। তোমার চোখে চোখ, হাতে হাত রাখলে ভূস্তরের পারস্পরিক সংঘাতে সুনামি ঢেউ খেলা করে সারা শরীর জুড়ে। শুধু সুনামি নয়, বুলবুলো বয়ে যায় শরীর ছেড়ে মহাকাশ মনে। পৃথিবীতে মানুষ আসার আগের প্রাগৈতিহাসিক সমস্ত সুখ তোমার হাতের স্পর্শে, তোমার চোখের ভাষায়, আমার নাড়িতে সুর তোলে। সেই সুরে তোমার চোখ জাগে, হাতের স্পর্শ জাগে, পাহারা দেয় ভীরু মনের কাছে পাছে আমি বশ্যতা স্বীকার করি। তোমার চোখ, তোমার হাত আমাকে প্রেমিক বানায়। কিন্তু আজকে যে প্রেম, সে প্রেমের যে ঋণাত্মক দিক, সেটাও আমাকে ভাবায়। এইটা নিয়ে একটা কবিতা, আগাছার বারবারন্ত। পৃথিবীতে এখন আগাছার কদর, নদী পাহাড় বাতাস সর্বত্র শিহরণ খেলা করে। টেথিস থেকে উঠে আসা হিমালয় এখন শ্যাওলা, চারিদিকে 64 কলার ভিড়। সমুদ্রে আকাশ খণ্ডিত হয়, শকুন্তলা দুষ্মন্ত নেমে এসেছে ভিক্টোরিয়ার গান্ধর্ব বিবাহের আসরে, আগাছার বারবারন্তে। এই সবগুলো কবিতাই। আর এই ছোট্ট কবিতা পড়ব প্রেমেরই। অমর হয়ে যাব দুজনে। আমি একদিন ফোন করব, বলবো কোথায় আছো, তুমি বলবে বাড়িতে। আমি বলবো যাব, তুমি বলবে এসো। আমি তোমার বাড়ি যাব, তারপর দুজনে মিলে ছবি হব। নদী, মাঠ, আকাশ, প্রজাপতির সঙ্গে, প্রেমের সঙ্গে মিশে গিয়ে প্রকৃতি ছবি, অমর হয়ে যাব দুজনে। এই কবিতাটি অবশ্য প্রেরণা আমার ত্রিপুরার এক কবি, বিখ্যাত কবি অপাংশু দেবনাথ। তার একটা কবিতা পড়ে এই কবিতার লেখার প্রেরণা আমি পেয়েছিলাম। মোটামুটি প্রেম সম্পর্কে আমার যে অনুভূতি, তা আমি সংক্ষেপে রাখার চেষ্টা করলাম। এবার আমি চলে যাব বর্তমান যে করোনা কাল, এই করোনা কাল নিয়ে আমার কিছু অনুভূতি। কবিতার নাম দুরন্ত এক সময় এখন। দুরন্ত এক সময় এখন, চিল শকুন বাজ পাখিও চড়ুই শালিক টুনটুনির সঙ্গে সন্ধি করতে চাইছে। কাঁটা তার উপড়ে নিয়েছে কেউ,
গোটা পৃথিবীটা আজ একাকার লাশে। ছোট্ট হৃৎপ্রকোষ্ঠে ভয় ভয় ভয়ে ঝরছে, ঝরেই চলেছে জীবন চিহ্ন বহন করে। তফাৎ যাও তফাৎ যাও, মনটাকে ধো আগা পস্তলা, কোনই পর্যন্ত হাতটাকে বারবার ধুয়ে। চোখ মুখ বন্ধ করেই তার পদধ্বনি শোনো, তুমি যত বড় কেউকটা হও নাকো, আদপে শালিক টুনটুনি চড়ুই মাত্র। হৃৎপ্রকোষ্ঠের ভয় তা বাজছে করুণ সুরে। মন ধোয়া হলে মানুষ হবে, সেটাই একমাত্র জয়ের পথ বাঁচারও। করোনার সঙ্গে লড়াইয়ে প্রদীপের আলো, বাজি, গো ব্যাক স্লোগান কেমন যেন একটা অদ্ভুত শোনায় আজকের যুগে। আমাকে এটা খুব পীড়া দিয়েছে। তাই নিয়ে এক কবিতা, গো ব্যাক করোনা। নিরাকার আল্লাহর চোখ থাকার কথা নয়, দেবতাদের 3টি চোখই পাথরের। গড দেখতে কেমন জানি না, তবে তারও চোখ নেই নিশ্চিত। তাই তারা ভয়ে কোয়ারেন্টিনে ভক্তদের দিয়া মোমবাতি, মোবাইল আলো, শব্দবাজি, রঙিন আলো উল্লাস দেখতে পাওয়ার কথা নয় করোনাকেও দেখতে পাওয়ার। তবু ভক্তরা দিয়া জ্বালাবে, বাজি পোড়াবে, স্লোগান দেবে গো ব্যাক করোনা। সৈন্যদের জন্য কাশের ঘণ্টা তালি, বর্ম অস্ত্র দেওয়ার সময় হাত খালি, মানুষ তাকায় আকাশে জোর হাতে। আরেকটা কবিতা করোনা নিয়েই, নজরুল ইসলামের রীতিতে লেখা। পৃথিবী এক হয়ে হবে একাকার। হ্যাঁ, মধুমিতা ভট্টাচার্য, আমিও ঠিক বুঝতে পারছি না, আপনারাও দেখতে পাচ্ছেন না, তবু সঙ্গে থাকুন, শুনুন। পৃথিবী এক হয়ে হবে একাকার, আমি কবি বীর সৈনিক, আমার প্রতিটি কসরুকা নির্ভীক। আমার মাথায় বাবুই নীর, আসুক ঝড় দেখব কত বড় সে বীর। কাটবো মাথা লুটিয়ে দেব ধর, আমার দেশ বাবুই নীরে থাকবে অনর। অনেক তো দেখলাম ঝড়, আমার কাছে নজরুল সুকান্তর বর আছে, নজরুল সুকান্তর বর। আমার মাটি দুর্জয় ঘাটি, চাঁদের বাস ঝলসানো রুটি, মন্দিরে মসজিদ গির্জা মন্ত্রণাগার। আমি কবি বীর সৈনিক, হব কালা পাহাড়। দেখছ না সমস্ত দরজা আজ বন্ধ, লকডাউনে কোয়ারেন্টিনে অন্ধ। আল্লাহ গড ভগবান জগদীশ্বর কত বড় শক্তিমান, এই তো সুযোগ তরবারির এক আঘাত ক্রোধিক মাত। ধ্বংস হলে মন্ত্রণাগার, পৃথিবী এক হয়ে হবে একাকার। আমি শুরু করেছিলাম আমার মাকে দিয়ে, সঙ্গে আমি রাখতে চাই আমার মামনিকে। সে এখন চিকিৎসা ক্ষেত্রে সেবিকার পড়াশোনা করছে। আজ থেকে অনেকদিন আগে আসিফা বলে মেয়েটিকে নির্যাতন করে মারা হয়েছিল। সেই ভাবনা থেকে সে একটা কবিতা লিখেছিল, যে কবিতাটি আসিফা এবং সংকলনে প্রকাশ পেয়েছিল, তারই লেখা। আমি একটু তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তার কবিতার নাম ভগবান কোথায় তুমি। আমার মেয়ের নাম মেঘস্মিতা সাহু। হে ভগবান, এ কি হলো, কিভাবে ঘটল ঘটনাটা? তোমার মন্দিরে তোমার সামনে কিভাবে ঘটল এ ইতরতা? হে ভগবান, তোমার সন্তানরা আজ হয়ে উঠছে দানব। তারা ক্রমশ ভুলতে বসেছে নিজেদের ধর্ম মানব। মা, তুমি আসিফাকে পাঠিয়েছিলে চোখে অনেক স্বপ্ন দিয়ে, কিন্তু এ কি হলো মা, এসে গেল মাটিতে। মা, তুমি কেমন আছো এখনো নিশ্চুপ হয়ে? আসিফার আর্তনাদ কি পারে না মা তোমার হৃৎস্পন্দনকে নাড়াতে? মা, তুমি কোথায় গেলে? কোথায় গেল তোমার সুদীর্ঘ ত্রিশূল? কোথায় গেল তোমার সেই তেজ যা দিয়ে বধ করবে আসিফার রিপুকুল? আমি যেমন কবিতা যাপন করি,
সন্তানকেও আমার সন্তানকেও চেষ্টা করি এবার আমি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমি কিছু কবিতা হ্যাঁ দেবাশ্রিতা চৌধুরী থাকবেন শোনাও যাচ্ছে না কি সমস্যা কি যে বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে